বাবা, কোনো দরকারি কাজ? না হলে তুমি তো সচরাচর আমার কেবিনে আসো না। তোমার খালাম্মা ফোন করেছিল। তো কিভাবে? ওনারা আর 1 মাস পর এখানে শিফট হচ্ছেন, আর তুমি তো জানো যে তোমার খালাম্মা কি চান। এই কথা না। ওনার মনে কি আছে, উনি কি চান না চান সেটা তো আমি জানবো না বাবা। উনি তোমাকে হয়তো বলতে পারে, কিন্তু আমাকে তো বলেননি, তাই আমি জানি না। রাইসার সাথে তোমার বিয়েটা দিতে চান। আরিশ আগের মতো থেকেই বলল, এটা তো একেবারে সহজ কাজ। সরাসরি জানিয়ে দাও যে আমি বিয়েটা করতে পারবো না, আমার বউ আছে। আমি জানিয়ে দিয়েছি, তবে কথাটা এখনও পৌঁছায়নি রাইসার কান অব্দি। পৌঁছায়নি? পৌঁছে যাবে, কোনো টেনশন করো না। আর এটা নিয়ে তুমি এত বেশি ভেবো না, আই উইল ম্যানেজ। বাই দ্য ওয়ে, হট কফি নাকি কোল্ড কফি? কোল্ড কফি চ্যাম্প। আই অ্যাম প্রাউড অফ ইউ। এত সহজভাবে আমি ব্যাপারগুলো ভেবে দেখি নাই, তাই হয়তো আমার কাছে কমপ্লিকেটেড হয়ে গেল। কিন্তু তুমি যে কি করে এগুলো পারো বুঝতেই পারি না। টপ সিক্রেট বাবা। বলেই চোখ মারল। বাবা ছেলে উচ্চ স্বরে হেসে উঠল। বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে। আষাঢ় মাস শেষ করে শ্রাবণ মাসের আগমন হওয়ার সাথে সাথে যেন বৃষ্টির ধারাটাও ক্রমশ বেড়েই চলেছে। আর তার সাথে চঞ্চল হয়ে উঠেছে আরুর মন। ও খুব বৃষ্টিতে ভিজতে ভালোবাসে। এই মুহূর্তে ইচ্ছে করছে বাইরে গিয়ে 2 হাত মিলিয়ে বৃষ্টিতে ভিজতে। এটা ওর লাস্ট ক্লাস। এরপরে আর কোনো ক্লাস নেই, তাই নিঃসন্দেহে ভিজবে এরকম মনস্থির করলো আরও। ছুটির সাথে সাথে ছাতাটা মিলিয়ে কোনো রকমে বাইরে একটা নিরাপদ জায়গায় এসে দাঁড়ালো আরও। তবে মনটা আমচান করছে বৃষ্টিতে ভেজার জন্য। আরিসের কথাটা যেন প্রায় ভুলেই গেছে। অবশেষে মস্তিষ্ক আর মনের সঙ্গে দীর্ঘ সংঘাতের পর মন জয়ী হলো। কোনো পিছুটা না রেখে নেমে গেল বৃষ্টির মাঝে। বৃষ্টির প্রত্যেকটা ফোঁটা শরীরকে স্পর্শ করছে, আর তেমনই কারো আরও প্রাণবন্ধক হয়ে উঠেছে আরও। এখন একটা কবিতা ওর প্রচণ্ড মনে আসছে, আর অপেক্ষা না করে মুখের পুলিতে কবিতাটা ফুটে উঠল। মাসটা নাকি শ্রাবণের, বাহিরে প্রচণ্ড বৃষ্টিমুখর পরিবেশ, চারিদিকে মেঘলা ঘন ঘটায় আচ্ছন্ন। একাকিত্ব জিনিসটা যেন আজকাল বড়ই গ্রাস করছে আমাকে। কোনো এক শ্রাবণে তোমার হাতটা ধরে আমি হাঁটতে চেয়েছিলাম কোনো এক বৃষ্টি ভেজা পথে। বৃষ্টির প্রথম ফোঁটা মাটিতে পড়ার সাথে সাথে বাতাসে যেমন সুগন্ধ ছড়ায়, এক প্রেমময় পরিবেশের সৃষ্টি করে, তখন সেই ঘ্রাণটাই আমি তোমার সাথে নিতে চেয়েছিলাম। যখন বৃষ্টিতে ভিজে চুপচুপে শরীর নিয়ে তোমার সামনে এসে দাঁড়াতাম, তখন কোনো রকম লোভাতুক দৃষ্টিতে নয়, হয়তোবা ভালোবাসার চাহনিতেই দেখতে আমাকে, তখন আলতো করে গালে স্পর্শ করে বলতে, পাগলি আমার। কোনো রকম বিরক্ত ছাড়াই চুলগুলোকে আলতো করে মুছে দিতে। হয়তো এটার মাধ্যমেই তুমি আমার সৌন্দর্যটাকে খোঁজার চেষ্টা করতে। বৃষ্টি ভেজা সন্ধ্যার সময় ধোয়া ওঠা কফির মগটা যখন তুমি আমার হাতে ধরিয়ে দিতে, আর আমার সাথে তাল মিলিয়ে বৃষ্টির ফোঁটা গুনতে মত্ত হতে, তখন তুমি বলতে, তুই যে আমার বৃষ্টি বিলাসী। তবে ওর কল্পনার মতো আরিশও কি কখনো এই বৃষ্টির মধ্যে ওর সৌন্দর্যটা খুঁজে পাবে? এই সমস্ত প্রশ্নই আরুর মাথায় আসছে। কিন্তু মন থেকে উত্তর এলো যে যেদিন দুজন দুজনকে ভালোবাসবে, সেদিন হয়তো এই অনুভূতিগুলো কাজ করবে দুজনেরই। ভিজতে ভিজতে প্রায় কাক ভেজা হয়ে গেছে আরও। প্রায় 20 মিনিট ধরে বৃষ্টিতে ভেজার পরও আরিশকে আসতে না দেখে রাস্তা দিয়ে হাঁটতে শুরু করলো আরও। হাঁটতে হাঁটতে রাস্তার পাশ দিয়ে একটা গাড়ি যেতে জামা কাপড়ে কাদা ছড়িয়ে ছিটিয়ে গেল। গাড়িটা আরুকে ছাড়িয়ে অনেকটা দূরে যেতেই আরুর প্যাচাল শুনে হয়তো গাড়িটা থেমে গেছে। গাড়িটার কাছে গিয়ে আরও জোরে চেঁচিয়ে বলতে লাগলো, স্টুপিড আপনি, দেখে চলতে পারেন না? চোখ কি বাড়িতে রেখে আসছেন, নাকি বউকে যত্ন করে রেখে দিতে বলেছেন? এই সমস্ত কথা বলতে বলতে গাড়ির ভেতরেই থাকা মানুষটা হাত ধরে
আরুষিকে গাড়ির ভেতরে টেনে নিতেই আরুষি চিৎকার করে উঠল বাঁচাও বলে। আর তার আগেই গাড়িটা স্টার্ট দিয়ে চলতে শুরু করলো। ভেতরে থাকা লোকটা আরুকে গাড়ির ভেতরে টেনে নিয়ে দরজা বন্ধ করে দিয়ে গাড়ি চালানো শুরু করে দিল। ড্রাইভিং সিটে বসে থাকা লোকটাকে আরও দেখেই চিনতেই পারল না। ওর গলা যেন আরও শুকিয়ে আসছে। না জানি লোকটা কোথায় নিয়ে যাচ্ছে আর তার উদ্দেশ্যই বা কী, কিছু জানেই না ও। আরও ইচ্ছে মতো কিলঘুষি মারছে নিজেকে বাঁচানোর জন্য। আপনি গাড়ি থামান, না হলে আমি এক্ষুনি গাড়ি থেকে ঝাঁপ দিব, বলে দিলাম। সেই ভুলটা একদমই করবেন না। কথাটা বলতেই আরও জোরে ধুম করে আরও একটা কিল বসালে লোকটার কাঁধ বরাবর। লোকটার রীতিমতো খারাপ অবস্থা, ব্যথা প্রচণ্ড পেয়েছে। শেষমেশ না পেরে সিটের পাশ থেকে ক্লোরোফর্মের বোতলটা নিয়ে আরুর মুখের সামনে স্প্রে করতেই কিছুক্ষণের মধ্যেই আরও অজ্ঞান হয়ে গেল। আর তার সঙ্গে লোকটাও যেন হাঁফ ছেড়ে বাঁচল। এত কিল ঘুষি লোকটাকে আরও মেরেছে, তা সারা জীবনেও এত কিল ঘুষি পায়নি সে। চেয়ারে হাত পা বাঁধা অবস্থায় আরুকে রেখেছে। চারিদিকে খুটখুটে অন্ধকার। এতক্ষণে গায়ের ভিজে জামা কাপড়গুলো প্রায় অর্ধেক শুকিয়ে এসেছে। কতক্ষণ যে ওইখানে পার করলো তার হিসাবই নেই। জ্ঞান ফিরতেই নিজেকে একটা অন্ধকার ঘরে আবিষ্কার করেছে। জোরে জোরে চেঁচাতে লাগলো আরু। হঠাৎ একটা গায়ের ওপর দিয়ে আরশোলা যেতে আরও বেশি কান্নাকাটি করতে লাগলো। প্লিজ হেল্প, কেউ আমাকে বাঁচান, আমি বাড়ি যাব, প্লিজ কেউ হেল্প করুন, আমি ওনার কাছে ফিরে যাব, প্লিজ হেল্প। বলে জোরে জোরে কাঁদতে লাগলো। হঠাৎ কারোর পায়ের আওয়াজ শুনেই কান্নার মাত্রাটা যেন দ্বিগুণ হয়ে গেল আরুর। হঠাৎ মুখের উপরে আলো পড়তেই সামনে তাকাতেই চমকে গেল, কারণ সামনেই আরিশ রয়েছে আর তার পাশে একজন আরিশের সমবয়সী ছেলে। তাকে অবশ্য আরু কখনো দেখেনি, তবে সেই ওকে এখানে এনেছে এইটুকু মনে আছে। তবে আরিশের হাতে ধারালো ছুরিটা দেখেই আরুর প্রাণ যায় যায় অবস্থা। আপনি এসে গেছেন, প্লিজ এখান থেকে আমায় নিয়ে যান। আর এই লোকটা আমাকে এখানে এনেছে, আপনি ওনাকে ধরে মারুন, আমি আর কখনো আপনার কথার অবাধ্য হব না, প্লিজ আমাকে নিয়ে যান এখান থেকে। আরিশ আরুর কথার কোনো উত্তরই দিল না। জোরে জোরে ভয়ঙ্কর একটা হাসি দিতে লাগলো। তা শুনি আরুর প্রাণ যায় যায় অবস্থা। ও কিছুতেই বুঝতে পারছে না আরিশ কেন এমন পাগলামো করছে। আর ওর সামনে আরু বসে আছে হাত পা বাঁধা অবস্থায়, তাও কেন আরিশ ওকে বাঁচাচ্ছে না। আপনি হাসছেন কেন, আর আপনার হাতে ছুরি কেন? আরিশ এবার ধীর পায়ে ছুরিটা হাতে নিয়ে আরুর দিকে এগিয়েই যাচ্ছে। তারপর ও আরুর গলায় ছুরি ঠেকাতেই আরু হাও মাও করে কেঁদে দিল। আমাকে মারবেন না প্লিজ, আপনি যা বলবেন আমি তাই করব। ছুরি, তবু ছুরি হাত থেকে ফেলে দিন। আর আমার খুব ভয় করছে, আমি আপনার থেকে, আপনার জীবন থেকে চলে যাব, তবু আমাকে মারবেন না প্লিজ। কাঁদতে কাঁদতে এই কথাগুলো গলায় আটকে আসছে। তা ও কেউ নিজেকে বাঁচানোর জন্য তো কথাগুলো বলতেই হবে, যদি এতেই আরিশকের ওর প্রতি মায়া হয়। আরিশ ছুরিটা আরুর গলায় জড়িয়ে চেপে ধরল। ছুরিটা ধার জায়গায় মাংসটা সামান্য কেটে গিয়ে একটু রক্ত গড়িয়ে পড়তেই আরুর চোখের জল যেন সম্পূর্ণ শুকিয়ে গেল। সাহস হয় কি করে তোমার আমার জীবন থেকে চলে যাওয়ার? কোনো অধিকার নেই তোমার তা করার। তোমাকে সারা জীবন আমার সাথেই থাকতে হবে, সে তুমি চাও আর না চাও। এই কথাটা আমাকে যদি আর দুবার বলেছ, তবে আর আস্ত থাকবে না তুমি। আমি আপনার সাথেই থাকবো, আমাকে প্লিজ ছেড়ে দিন এখান থেকে। আরিশ আগের অবস্থান থেকেই বলল। আজকে তো তুমি শেষ। বলেই ছুরিটা আরেকটু জোরে চেপে ধরতেই আরু অজ্ঞান হয়ে গেল। তারপর কি হলো ওর আর মনেই নেই। অর্ধেক রাতে নিজের ওপর সামান্য কিছুটা ভারী ভারী বলে মনে হতেই আরও চোখ খুলল। তারপরেও ও কোথায় সেটা যখন ও মনে করতে লাগলো, তখনই মনে পড়ে গেল আরিশ এর সেই ভয়ঙ্কর চেহারার কথা। কথাটা ভাবতেই জোরে চেঁচিয়ে উঠল আরু। আরিশের ঘুম ভেঙে গেল। ও হুড়মুড় করেই উঠে পড়ল। কি হয়েছে আরু পাখি, এমন করছো কেন? আরিশকে দেখেই যেন আরুর ভয়টা দ্বিগুণ হতে লাগলো। আরিশকে ধাক্কা দিল, সাথে সাথেই ও নিচে পড়ে গেল।
ছোবেন না আপনি আমাকে মেরে ফেলতে চেয়েছিলেন। কি ক্ষতি করেছি আমি আপনার, যে আপনি এরকম করছেন আমার সাথে? আজ আমার যদি কিছু হয়ে যেত তাহলে? আর আমাকে এখানেই বা কে আনলো? আরিশ হাতের ওপর হাত রেখে দাঁড়িয়ে ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, আমি এনেছি তোমাকে। এনি প্রবলেম? আমি আর এক মুহূর্ত এখানে থাকবো না, এক্ষুনি চলে যাব। বলেই যেই দরজা খুলে বেরিয়ে যেতে যাবে তখনই খপ করে আরিশ আরুর হাত ধরে ফেলল। আপনি আমাকে ছাড়ুন, আমি আপনার সাথে থাকবো না। আপনি আমার ক্ষতি চান। আরিশ আরুষের হাত জড়িয়ে ধরে ওর সাথে মিশিয়ে নিল। তারপরে গভীর আর শান্ত কণ্ঠে আরুষিকে বলল, আই লাভ ইউ আরু পাখি। আরু আরিশকে ধাক্কা মেরে, আপনি আমাকে ভালোবাসেন না। যদি বাসতেন তাহলে এভাবে আমার গলায় ছুরি ধরতে পারতেন না। আরিশ এবার আরুষিকে কোলে তুলে নিল। আরিশ আরুকে নিয়ে ব্যালকনির দিকে এগিয়ে গেল আর সাথে একটা কম্বল নিল। আপনি এবার আমাকে ব্যালকনি থেকে ফেলে দেওয়ার চেষ্টা করছেন, তাই না? আমাকে নামান, আমি আর এক মুহূর্ত আপনার সাথে থাকবো না। ব্যালকনিতে নিয়ে গিয়ে সোফায় বসে আরুষিকে কোলে নিল আরিশ। কি সব সময় পালানোর কথা বলো, হ্যাঁ? জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি? আর তোমার মনে সন্দেহ থাকতেই পারে আমাকে নিয়ে। অবশ্যই আমি তা তোমাকে বলবো। আমি আপনার কোনো মন গড়া কথা শুনতে চাই না। আপনি আমাকে ছাড়ুন। আরিশ ধমক দিতেই আরু একদম চুপ হয়ে গেল। এবার আমি যা বলবো তুমি শুধু শুনবে। তোমাকে যে কিডন্যাপ করে নিয়েছিল সে আর অন্য কেউ নয়, ও হচ্ছে আমার ফ্রেন্ড আরাব। তোমাকে আমি বলেছিলাম যে কলেজ শেষে দাঁড়াতে, কিন্তু তুমি কি করলে? দাঁড়াওনি। আমাকে উপেক্ষা করে বৃষ্টিতে ভিজতে ভিজতে বাড়ি এসেছিলে। খবরটা আমার কানে পৌঁছেছে ঠিকই, তবে অফিসের একটা ইম্পর্ট্যান্ট কাজ থাকার কারণে সঙ্গে সঙ্গে যাওয়া সম্ভব ছিল না। তাই আরাভের অফিস ছুটির সময় ওকে বললাম যে মাঝ রাস্তা থেকে তোমাকে যেন গাড়িতে তুলে নিয়ে ওখানে তোমাকে বেঁধে রাখে। যতক্ষণ না আমি আসছি ততক্ষণ যেন তোমাকে না ছাড়ে। এতে আপনার লাভ কি হলো? এত কিছু করার কারণ তোমাকে শিক্ষা দেওয়ার জন্য, আর এটা বোঝানোর জন্য যে আমি যা বলবো সেই কথাটা যদি তুমি না শোনো তবে প্রত্যেক পদে পদে তুমি বিপদে পড়বে। আর সব সময় তো তোমাকে রক্ষা করার জন্য আমি সেখানে থাকবো না। তাই আমি যা বলবো তার বাইরে গিয়ে এক পাও চলবে না তুমি। তোমার অজান্তেই তোমার অনেক বিপদ আছে, যা হয়তো তুমি জানো না। তোমাকে আমি হারাতে দেবো না কখনো নিজের থেকে। বলেই ওকে বুকে জড়িয়ে নিল। আরুষি চুপচাপই রইল শান্ত হয়ে। কারণ এত কিছু জিনিস আরিশ ভেবে করেছে তা ওর ধারণার বাইরে। সেই দিনের রাতটা ওভাবেই আরিশের বুকেই কাটালো আরু। সকালে ব্রেকফাস্ট টেবিলে আরিশ, আর 1 মাস পরেই তোমার ফাইনাল পরীক্ষা, তা কি সিদ্ধান্ত নিলে? এরপর কি করবে? আমি বলতে চাইছিলাম যে আমার অফিস সামলাবে নাকি বিদেশ চলে যাবে। সেরকম কোনো প্ল্যান নেই, তবে ইচ্ছে আছে বিদেশে গিয়ে প্রফেসরি করার। কলেজ থেকে যে ফার্স্ট হবে তাকে সুযোগটা দেয়া হবে। এখন সব কিছুতেই আচ্ছা এখন সব কিছুই ডিপেন্ড করছে রেজাল্টের উপর। দেখি কি হয়। অফিসের এত কাজের চাপ, তাছাড়া কলেজেও যেতে পারছিস না, সব কিছু ম্যানেজ করতে পারবি একা? আমি জানি না, আমি শুধু সময়ের অপেক্ষায় আছি। ভাইয়া ধর তুই গোটা ইউনিভার্সিটিতে টপার হলি আর হবিও, আমি কেন সবাই জানে, তাহলে সেই সুযোগ পাবি তুই, তখন কি তুই চলে যাবি? ইচ্ছে তো আছে, দেখি কি হয়। তাহলে আরুষির কি হবে? ওর পড়াশোনায় ক্ষতি হবে যদি তোর সঙ্গে যায়। আরিশ ডোন্ট কেয়ার ভাব নিয়ে বাঁকা চোখে দেখে বলল, আমি কি একবারও বলেছি যে আমার সঙ্গে ওকে নেব? আর তাছাড়া আমি ওকে নিয়ে যেতে চাইলেও ও যাবে না, তাই না আরু পাখি? আরুষি মাথা নিচু করে চুপচাপ খাচ্ছে, কোনো কথাই বলছে না। কি বলবে? ওর তো এখনো আরিশের প্রতি কোনো অধিকার বোধ জন্মায়নি যে আরিশকে জোর গলায় বলবে যে আমি আপনার সঙ্গে যাব। অধিকার দেখালেই বলতো, যার ইচ্ছে হবে যাবে, আর যার ইচ্ছে হবে যাবে না। বলেই ব্রেকফাস্ট শেষ করেই ঘরে চলে গেল। কিছুক্ষণ পরেই ঘরে আসলো আরু। দেখলো আরিশ টাই পড়ছে। আরিশ দেখলো আরুষি কিচ্ছু বলল না। হয়তো আরিশের কথাগুলোর কারণে কিছুটা হলেও খারাপ লেগেছে। অনেকক্ষণ ধরেই আরুষি চুপচাপ বসে আছে, কেউ কিচ্ছু বলছে না দেখি আরিশ নিস্তব্ধতা কাটিয়ে বলে উঠল, আজকে তোমার ক্লাস নেই? আছে। তাহলে এখনো রেডি হওনি কেন?
কথাটা ম্যাডামের মনে লেগেছে দেখছি। বেশ ভালো, তুমি না চাইলেও যেতে হবে। আমি বলছি তুমি যাবে তো যাবে। আমি বললাম তো যাব না, আপনি কেন আমাকে জোর করছেন? যাবে কারণ প্রিন্সিপালের থেকে তুমি 1 সপ্তাহের ছুটি নেবে, সেই কারণে। প্রিন্সিপালের থেকে আমি কেন ছুটি নিব? সেটা তোমার এখন না জানলেও চলবে, আগে রেডি হয়ে এসো। বলেই মুখ গম্ভীর করে বসে রইল। তাহলে এখন দেখছি আমাকেই ড্রেস চেঞ্জ করিয়ে দিতে হয়। আরুষি তাও আগের মতো করে বসে আছে। তা দেখেই আরিশ খানিকটা অবাক হলো। আসলে না আরু পাখি, আবার এখন খুব রোমান্স রোমান্স পাচ্ছে। এসো এখন বাকি কাজটুকু সেরে ফেলি, অফিসে পরেও যেতে পারবো। কথাটা শোনা মাত্রই আরুষি আর 1 মিনিটও দেরি করলো না। একটা 3 পিস নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। শেষমেশ কাজ হয়েছে। আরিশ আরুকে কলেজে পৌঁছে দিচ্ছে, আর সেখানে থেকেও ও অফিসে যাবে। যেহেতু 1 সপ্তাহে ছুটি নিতে হবে, সেই কারণেই সমস্ত কাজ আগে থেকেই করে রাখার চেষ্টা করছে। সানার আজকে একটা বার্থডে পার্টি আছে, তাই সেখানে অ্যাটেন্ড করতে যাবে বলে কলেজে আসেইনি। না হলে আজকে সানা আর আরও দুজনে একসঙ্গেই আসতো। আরিশের সাথে আসার কোনো ইচ্ছে আরুর ছিলই না। গাড়ি আপন গতিতেই চলছে, কেউ কোনো সাড়া শব্দ করছেই না। সকাল থেকেই আরও বেশ চুপচাপ। আরিশ ভেবেছিল যে আরও হয়তো কৌতূহলী হয়ে কিছু জিজ্ঞাসা করবে, যে কেন 1 সপ্তাহ ছুটি নিচ্ছে, ওরা কোথায় যাবে, বা অন্য কোনো ব্যাপার হয়েছে কি। কিন্তু সেই সমস্ত কোনো উত্তেজনাই আরুর মধ্যেই নেই, বরং আরও যেন বেশি শান্ত হয়ে গেছে। আরিশ যতদূর জানে আরও অত্যন্ত শান্ত হলেও প্রাণোচ্ছল একটা মেয়ে। আনন্দটাকে সঠিক সময় ভাগ করে নেওয়ার ক্ষমতা রাখেও। তবে কি সকালের বলা কথাটা খুব বেশি ইফেক্ট করেছে? আরিশ গলা পরিষ্কার করেই বলল। কালকে কটা কিল ঘুষি মেরেছিলে তুমি আরাবকে? আরিশের কথা শুনেই আরও আরিশের দিকেই তাকালো। আরাব আমাকে বলেছে তুমি ওকে অনেক কিল ঘুষি মেরেছো। বেচারা তো আজকে ব্যথায় উঠতেই পারছে না। আচ্ছা, এত কিল ঘুষি মারার কি দরকার ছিল? আরও শান্ত দৃষ্টি আরিশের উপর নিক্ষেপ করে আবার বাইরের দিকে তাকালো। ছিটে ফোঁটা বৃষ্টি হচ্ছে। কয়েক ফোঁটা বৃষ্টি মুখের উপর আছড়ে পড়তেই দীর্ঘ একটা নিঃশ্বাস নিল আরু। হয়তো একঘেয়েমি কাটিয়ে ওঠার চেষ্টা করছে এই প্রকৃতির মাঝ থেকেই। আরিশ শুধু আরুকে দেখছে, কিন্তু আরুকে আটকাচ্ছে না। কারণ আরুর বলা সেই কবিতা আরিশের অজানা হলেও আরুর প্রতি ওর অনুভূতিগুলো ঠিক আরুর বলা সেই কবিতার মতোই। কিছুক্ষণ বৃষ্টির পর আকাশটা পরিষ্কার হয়ে গিয়ে বৃষ্টি যেন কমে গেল। আরও তো এরকম একটা বৃষ্টি ভেজা দিনই চেয়েছিল। হয়তো প্রকৃতিও আজকাল ওর থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে সকলের মতোই। এই সমস্ত ভাবনা ওর মনেই আসছে, তবে কেন আসছে সেই প্রশ্নের উত্তর হয়তো ওর এখনও জানাই নেই। আরাবের প্রসঙ্গ তুলল আরিশ, যাতে আরও একটু হলেও কথা বলে। কিন্তু আরও যে এভাবে ওর ইশারার তীরটা আরুষের বুকে নিক্ষেপ করবে তা ভাবেইনি আরিশ। কিছুটা হলেও অদ্ভুত লাগলো ওর, যে ব্যাপারটা নিয়ে আরও কিচ্ছু বলল না। কলেজের সামনে আসতেই গাড়িটা থামিয়ে দিল আরিশ। দুজনেই গাড়ি থেকে নেমে দাঁড়ালো। গাড়ি থেকে নামতেই আরও আরিশের দিকে না তাকিয়েই বলল। আপনার ফ্রেন্ডকে বলে দিবেন যে আমি আসলে বুঝতে পারিনি এতটা ব্যথা পাবেন। আসলে একটা মেয়ের মান সম্মান তার কাছে অনেক বড় জিনিস, আর সেই মান সম্মানে কেউ আঘাত করতে চাইলে একটা মেয়ে তার প্রতিবাদ করবেই। আর সেই মুহূর্তে আমি তাই করার চেষ্টা করেছি। অনেক কিল ঘুষি মেরেছি নিজের আত্মরক্ষার জন্য। তখন হয়তো এগুলো আমার মাথায়ও আসেনি যে আপনি এত কিছু করতে পারেন। তাই আপনার ফ্রেন্ডকে বলে দিবেন কালকের ব্যবহারের জন্য আমি খুব দুঃখিত। বলেই আরও আরিশের দিকে একবারও না তাকিয়ে কলেজে ঢুকে গেল। কথাগুলো শুনতে আরিশের বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। অদ্ভুত এক কষ্ট ছিল আরুর বলা কথার মধ্যে। তা আছে অভিমান থেকেই ও আরিশকে কথাগুলো বলেছে, সেটা বুঝতে পারল আরিশ। আরিশ এবার মনে মনে ভাবছে, না। সকালবেলা কি আমার বলা কথাটা বড় বেশি ইফেক্ট করেছে আরু পাখি? এত বেশি না বললেও কি পারতাম? তাছাড়া আমি তো ওটা মজা করেই বলেছিলাম। তা আরু পাখি কেন বোঝে না? এটা বলে
অফিসে চলে গেল আরিশ। আর ওইদিকে আঙ্কেল, যত তাড়াতাড়ি হোক আপনি আরশিকে আমার কাছে ফিরিয়ে দিন, না হলে আমার কাজটা আটকে থাকবে। দুজনেই ফেঁসে যাব। মনে রাখবেন, দুজনেই কিন্তু সমান টাকা নিয়েছি। চিন্তা করো না, আমি যখন বলেছি ওকে তুমি পাবে, তো ওকে তুমি পাবে। মাঝখানে ওই আরিশ বলে ছেলেটা এসে সব কিছু গন্ডগোল করে দিল। আজকে ওর জন্য আমার এই অবস্থা। গায়ের ব্যথা এখনও যায়নি। সেদিন শুধু আমি নেশার ঘরে ছিলাম তাই, না হলে ওখান থেকে ওকে বেশি ফিরতে দিতাম না। একমাত্র পথের কাঁটাও একেবারে শেষ করে দিতাম। এসব কথা এখন তুমি ভাবতে চেও না। আগে ভাবো আরুকে ওই ছেলের কাছ থেকে কিভাবে আনা যায়, না হলে তোমার আমার দুজনেরই বিপদ। আরও ওনার নিজের মেয়ে, তাও উনি নিজের মেয়েকে জেনে শুনে আমার হাতে তুলে দিচ্ছেন কেন? ব্যাপারটা কি? সেই কারণটা তো উনি আমাকে বলেননি। সে যাই হোক, আমার সঙ্গে তো উনিও রয়েছেন, সেটাই বড় কথা। কি এত ভাবছো অব্র? ভয় পেয়ে গেলে নাকি? ভয় পাইনি আঙ্কেল। ভাবছিলাম যে আরও আপনার মেয়ে, তাও আপনি আপনার নিজের মেয়েকে বিক্রি করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন। কারণটা কি আঙ্কেল? কারণ তো আছে। ওর জন্য আমার বাবার সমস্ত প্রপার্টি থেকে বঞ্চিত হয়েছি। আমার বাবা বলে গিয়েছিলেন যে তার মৃত্যুর আগে তার সমস্ত প্রপার্টি আমার নামে করে দিবেন। আমাদের না দিলেও আহানকে দিলে প্রপার্টি সব আমাদেরই থাকতো। কিন্তু আমার বাবা আরুকে খুব ভালোবাসতেন, তাই তার প্রপার্টি সব আরুর নামে করে দিয়েছেন। যখন আরুর 6 বছর বয়স, তখনই দলিল তৈরি হয়। আর দলিলে লেখাই আছে 20 বছর হলে সব কিছু আরুর। সেটা এখনও কেউ জানে না, আমি ছাড়া। তাই সব সম্পত্তি থেকে আমি তখন বঞ্চিত হয়েছি। আরু বা আরুর মা কেউ এই সমস্ত কথা জানেন না। তারপর থেকে আমার আরুর উপরে রাগ। সবথেকে বড় কথা হলো আরু আমার নিজের মেয়ে না। সবথেকে বড় কথা হলো আরু আমার নিজের মেয়ে নয়। ওকে আমরা কুড়িয়ে এনে মানুষ করেছিলাম। যখন আমি চাকরির সূত্রে ধানমন্ডিতে থাকতাম, তখন আরুকে কুড়িয়ে পেয়েছিলাম। আহান তখন ছোট, তাই তার বোঝার বয়স ছিল না। আর আরুর মায়ের মেয়ের খুব শখ ছিল, তাই আরুকে তিনি ফেলে আসতে পারেননি। মায়ায় পড়ে গিয়েছিলেন। 4 বছর পর আরুকে নিয়ে বাড়ি ফিরতে বাবা ভাবলেন আরু বোধহয় আমাদেরই মেয়ে। আরুর প্রতি উনির ভালোবাসাটা আলাদাই ছিল। তাই বলে এইভাবে একটা বাইরের মেয়ের জন্য নিজের সম্পত্তি সব লিখে দিবেন, তা আমি মানতে পারিনি। সম্পত্তি আমাকে দেননি, আর আহানও হয়েছে বাবার মতো। সারাক্ষণ আরুকে আগলে আগলে রাখে। দলিলে লেখা আছে আরুর 20 বছর হয়ে গেলেই সমস্ত প্রপার্টি আরুর নামে চলে যাবে। আর তখনই আরুর নামে যত প্রপার্টি সব আমি নিজের নামে করে নিব। আরুর 20 বছর হতে আর কিছুদিন মাত্র বাকি আছে। ভেবেছিলাম আমার হাতের মুঠোয় সব, কিন্তু একটুর জন্য আমার হাত থেকে সব কিছু চলে গেল। তাহলে আঙ্কেল, আরুকে আপনাকে মেনে নিতে হবে এখন, না হলে আপনি তো কোনো প্রপার্টি পাবেন না। আর ও আপনার থেকে দূরে দূরে থাকলে কিছুই পাবেন না আপনি। যে করেই হোক আরুকে এই বাড়িতে নিয়ে আসার ব্যবস্থা করুন। ঠিকই বলেছ, দেখছি কি করা যায়। আরিশ একটা ইম্পর্টেন্ট ফাইল চেক করছে। তখনই দরজায় নক করতেই আরিশ বলে উঠল, ইয়েস, কাম ইন। স্যার, ল্যান্ডলাইনে আপনার কল এসেছে। কোথা থেকে? নর্থ সাউথ ইউনিভার্সিটি। কে ফোন করেছেন জানো? বললেন যে কলেজের প্রিন্সিপাল। ওকে, তুমি যাও, আমি দেখছি। ওকে স্যার, বাই দ্য ওয়ে স্যার, কফি। একটা ব্ল্যাক কফি আনো, উইদাউট এনি সুগার। জেরিন জানতো যে আরিশ এই কফিই খাবে, তাই একবার জিজ্ঞেস করলো আরিশের মুখ থেকে কথা শুনতে। আরিশের কথাগুলো শুনতে খুবই ভালো লাগে জেরিনের। আরিশের উপর এক দফা ক্রাশ খেয়ে বসে আছে জেরিন, তা আরিশের অজানা। কলেজে কি কোনো প্রবলেম হলো নাকি? আরু পাখির কোনো সমস্যা হয়েছে? যদি তাই হতো তাহলে আমাকে পার্সোনালি ফোন না করে ল্যান্ডলাইনে কেন ফোন করবে? এইসব ভেবে তাড়াতাড়ি করে প্রিন্সিপালের কাছে ফোন করলো আরিশ। হ্যালো স্যার, হাউ আর ইউ? আই এম ফাইন আরিশা। তুমি অনেক দিন তো কলেজে আসছো না, শুনলাম স্যারের বলছিলেন।
অফিসে জয়েন করছো তাও শুনলাম। আজকে কি একবার সময় হবে অফিসের পর কলেজে আসার? অফকোর্স অফকোর্স, অফিস শেষে আমিও ভাবছিলাম আপনার সঙ্গে দেখা করব, কিছু কথা ছিল আপনার সাথে। ভেরি গুড। আচ্ছা তাহলে তাড়াতাড়ি এসো। ওকে স্যার। আরিশ ফোনটা রেখে ভাবতে লাগলো যে হঠাৎই প্রিন্সিপাল স্যার ওকে ডাকছেন কেন, তা ঠিক বুঝে উঠতেই পারছে না আরিশ। প্রিন্সিপালের রুমে আরিশ বসে আছে, আর তার সঙ্গে পাশে বসে আছে আরু। ওর মুখে কথাই নেই, সেই সকালের মতোই নিশ্চুপ, আর বিরাট অভিমানের ছায়া যেন রয়েছে ওর মুখে। আরুষের দিকে একবার তাকিয়ে প্রিন্সিপালের দিকে আবার মনোযোগ দিল আরিশ। আরিশ প্রিন্সিপালের দিকে তাকাতেই দেখল প্রিন্সিপাল মুচকি মুচকি হাসছেন। ওনার হাসি দেখে কিঞ্চিত লজ্জায় পড়ে গেল আরিশ। তার মানে এতক্ষণ উনি লক্ষ্য করেছেন। আপনি কিছু বলছিলেন? ও হ্যাঁ, যেটা বলতে চাইছিলাম, শুনলাম তুমি নাকি 1 সপ্তাহ ছুটি নিচ্ছ, বাট সামনে তো তোমার এক্সাম। দরকারে ছুটি নিতে হচ্ছে। কাজটা কি খুব ইম্পর্ট্যান্ট? অ্যাকচুয়ালি কলকাতাতে একটা ইম্পর্ট্যান্ট মিটিং থাকার জন্য সেখানে যেতে হচ্ছে। আরও সেও বললো যে 1 সপ্তাহ ছুটি নেবে। ও না হয় ফার্স্ট ইয়ার, ওদের ছুটি নিতে সমস্যা নেই, কিন্তু তোমার তো এবার পিএইচডি ফাইনাল ইয়ার, একবার ভেবে দেখতে পারো। চিন্তা করবেন না, আমি ম্যানেজ করে নেব, বিশ্বাস রাখতে পারেন। কলেজের নাম খারাপ করব না। সে বিশ্বাসটুকু আছে আমার তোমার উপরে, সে কারণে ছুটিটুকু দিচ্ছি। তবে হ্যাঁ, ঘুরে এসে যেন পড়াশোনাটায় মনটা থাকে। অবশ্যই স্যার। কংগ্রাচুলেশন। ফর হোয়াট স্যার? এই যে তুমি আর আরশি বিয়ে করেছো, সেই নিউজটা শুনে কংগ্রাচুলেশন দুজনকেই। থ্যাংক ইউ স্যার। তবে আরও কিচ্ছু বলল না, চুপচাপই রইল। আরশি যে চুপচাপ, কিছু বলছে না। অ্যাকচুয়ালি স্যার, আমি আসি, আপনারা কথা বলুন। বলেই ঘর থেকে বেরিয়ে গেল। মেয়েটা লজ্জা পেয়ে গেল আমার কথা শুনে। আমার ওই ভুল, ওর সামনে বলাটা উচিত হয়নি এটা। ইটস ওকে স্যার। তারপরে স্যারের সঙ্গে টুকটাক কিছু কথা বলে বেরিয়ে আসলো আরিশ ঘর থেকে। আরুর অভিমানগুলো স্পষ্ট ফুটে উঠেছে, সেটা প্রিন্সিপাল বুঝতে না পারলেও আরিশ ঠিকই বুঝতে পেরেছে। তোমাকে কষ্ট পেতে দেব না আনু পাখি। সব ঠিকঠাক হয়ে যাবে বলে একটা দীর্ঘশ্বাস নিয়ে প্রিন্সিপালের রুম থেকে বেরিয়ে আসতেই পিছন থেকে একটা মেয়েলি কণ্ঠস্বর শুনি আরিশ থেমে গেল। আরিস ভাইয়া কেমন আছো? এই ভালো, তুমি কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। শুনলাম আপনার আর রাইসার বিয়ের পরের মাসে, আই মিন আপনার এক্সামের পর। তোমাকে এসব কে বললো? কেন? রাইসাই তো বলল যে আপনার সাথে নাকি ওর বিয়ে, তাই ও বাংলাদেশে ব্যাক করেছে। এই মেয়ে বিদেশ থেকেও আমার পেছনে কলকাঠি নাড়ছে, আমাকে ঠিক ফাঁসিয়েই ছাড়বে আরু পাখির কাছে। অ্যাকচুয়ালি তুমি যা ভাবছো সেটা নয়। থাক ভাইয়া, আপনাকে আর বলতে হবে না, বুঝতে পারছি আপনি লজ্জা পাচ্ছেন। না না, তুমি বুঝতে পারছো না আমি কি বোঝাতে চাইছি। আরিশ অনেকবারই মেঘাকে বোঝানোর চেষ্টা করলেও মেঘা এমন ঘাটতেরা যে ও রাইসার কথাটাকে বিশ্বাস করছে, আর আরিশেরটা নয়। আচ্ছা আচ্ছা, মুশকিল। এই মেয়েকে আমি এখন কি করে বোঝাই? একে বোঝানো আমার কাম্য নয়। আচ্ছা মেঘা, আমি এখন আসি, আমার লেট হচ্ছে। বলেই তাড়াতাড়ি করে ওখান থেকে চলে গেল। তাড়াহুড়া করে গাড়িতে ড্রাইভিং সিটে বসতেই পাশে তাকিয়ে দেখল আরুষি নেই। পিছনের সিটটাও চেক করে দেখল যেমন না, ওখানেও আরুষি নেই। তাহলে আরুষি কোথায় গেল? আজকেও কি বাড়ি চলে গেছে? আগের দিন এত কাণ্ড করার পরও আজকেও মেয়েটার শিক্ষা হলো না। আমার কথার অবাধ্য হয়ে ঠিক চলে গেছে। আজকে বাড়ি যাই, তারপর মজা দেখাচ্ছি। আমার কথা না শোনার শাস্তি আজকে দেব। এদিকে আরুষি আরিশের জন্য অপেক্ষা করছে গাড়িতে অনেকক্ষণ ধরে। আরিশ আসছে না দেখে আরও গাড়ি থেকে নেমে দেখল যে দূরে একটা মেয়ের সাথে কথা বলছে আরিশ। তাদের মধ্যে বেশ তর্ক বিতর্ক চলছে দেখে আর সে ভাবলো হয়তো মেয়েটার সঙ্গে একান্তই কোনো সম্পর্ক আছে, তাই কোনো ভুল বোঝাবুঝি হয়েছে, আর তাই জন্য এরকম পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দৃশ্যটা যেন কোনোভাবেই সহ্যই হলো না আরুর। তাড়াতাড়ি করে ব্যাগ নিয়ে
বাড়ির পথে হাঁটা দিল। আরুর ফিরতে অনেক লেট হয়েছে, প্রায় 2 ঘন্টা। ও কোথায় গিয়েছিল, কি করছিল কেউ জানে না। কলেজ ছুটি হয়েছে 4:30টার সময়, আর এখন বাজে 7:30। বাড়ির সবাই খুব চিন্তিত। সানা বার্থডে পার্টি থেকে চলে এসেছে তাড়াতাড়ি। ড্রয়িং রুমে আরিশের মা আর সানা দুজনেই আরুর জন্য অপেক্ষা করছে। কোথায় মেয়েটাকে খুঁজে আনবে তা না, এত রাত হয়ে গেল, মেয়েটা এখনো বাড়ি ফিরল না। না জানি কোন বিপদে পড়ল কি না। দিনকাল খারাপ, আমার খুব চিন্তা হচ্ছে। সানা, তোর ভাইয়াকে বল না একবার যেন মেয়েটাকে একটু খুঁজতে বের হয়। আমি তো ভাইয়াকে বললাম, কিন্তু ভাইয়া বলল আরও ঠিক ফিরে আসবে, সে যেখানেই থাকুক না কেন। ও এখন ওর ঘরে বসে কাজ করছে। চিন্তা করো না, তোমার ছেলে যখন একবার বলেছে যে আরও মামুনি ফিরে আসবে, তার মানে ফিরে আসবে। এইটুকু বিশ্বাস আমি আমার ছেলের উপর রাখি। কখনো আরও মামুনির কোনো বিপদ হতে দেবে না ও। বুঝি না তোমার ছেলে এত কনফিডেন্স কোথা থেকে পায়। আল্লাহ যদি ওর মতো কনফিডেন্স একটু আমাদের দিত, তাহলে এত চিন্তা করতে হতো না। আবার শুনলাম রায়সারা আসছে। আপু তো আজকে ফোন করেছিলেন, ফোন করে বললেন যে আরিসকে যেন ঠিক করে বোঝায় বিয়েটার জন্য। ঠিক এখন তো সেটা সম্ভব নয় কোনোভাবেই। ওরা এই সমস্ত কথা বলছে, আর তখন দরজার বেল বাজতেই সানা দৌড়ে ছুটে গেল। দরজা খুলতেই দেখল আরু দাঁড়িয়ে আছে। আরু ঘরে ঢুকতেই আরিশের মা জিজ্ঞাসা করলো, কোথায় ছিলি রে মা এতক্ষণ? কত চিন্তা করছিলাম আমরা। আর একটা ফোন তো করবি, একেই দিনকাল ভালো নয়। তোমরা খামোকা চিন্তা করছিলে মামনি, দেখো আমি ঠিক আছি। তোর এত দেরি হলো, তুই কি কোথাও গেছিলি? আরু মাথা নিচু করেই রইল। তারপর বলল, হ্যাঁ গিয়েছিলাম। কোথায় গিয়েছিলি মামুনি এই ভর সন্ধ্যায়, কাউকে কিছু না বলে? আসলে বাবা, আমার বাপের খুব শরীর খারাপ ছিল, তাই ওই বাড়িতে আমাকে যেতে হয়েছে। উনি এখন কেমন আছেন? আই মিন ঠিক আছেন তো? আগের থেকে ভালো আছেন। কলেজ করে তুই আবার ওখানে গিয়েছিস, অনেকটা ধকল হয়েছে তোর উপর আমি জানি। তুই আর এখানে বেশিক্ষণ না দাঁড়িয়ে রুমে যা, আর আরিশকে একটু বুঝিয়ে বল, দেখবি ঠিক ওই বুঝবে আরিশ। হুম। বলেই মাথা নিচু করে ঘরের দিকে চলে গেল। আরুর মধ্যে ভাবাবেগের কোনো পরিবর্তনই নেই। ওর মাথায় এখন ওর বাবার গলা কথাগুলোই ঘুরছে। কি বলেছে সময় হলেই জানতে পারবেন। আসলে কলেজ ছুটির পর আরও যখন আরিশের জন্য রাগ করে ওখান থেকে চলে আসছিল, তখনই হঠাৎ ওর ফোনে ওর মায়ের থেকেই কল আসলো। ওর মায়ের কল দেখেই অনেকটা খুশি হলো আরও। কল ধরতেই ওর মা কান্না জড়িত কণ্ঠে ওকে তাড়াতাড়ি ওর বাড়িতে যাওয়ার জন্য বললেন। ওর বাবা নাকি খুব অসুস্থ, আর ওকে দেখতে চাইছেন বারবার। আরও তাই বেশিক্ষণ দেরি না করেই চলে গেল। আরিশকে বা কাউকে বলার সময়টুকু পাইনি। আরও রুমে গিয়ে দেখলো আরিশ রুমে নেই। আরিশ নেই দেখে আরও একটা দীর্ঘশ্বাস ফেলে ব্যাগটা রেখে ওয়াশরুমে চলে গেল। এখন একটু শাওয়ার নেবে ও। সারাদিনের ধকলে আর কিছু ভালোই লাগছে না ওর। প্রায় আধা ঘন্টা ধরেই শাওয়ার নিয়ে এলো আরও। বৃষ্টির ঠান্ডা পরিবেশ, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে প্রচণ্ড। বাইরের আকাশটা কালো মেঘে ছেয়ে গেছে। ঘরের তাপমাত্রাটা মনোরম হাওয়ায় এসিটা অফ করে দিল আরু। ভেজা চুল থেকে টপ টপ করে পানি পড়ছে, আর তাতে ব্লাউজের পিছনের অংশটা ভিজে গেছে অনেকখানি। আরও তোয়ালে দিয়ে মাথাটা মুছতে মুছতে বেলকনিতে গিয়ে দাঁড়ালো। বাইরে প্রচণ্ড হাওয়া বইছে, আর তা ওর শরীর দিয়ে বয়ে যাচ্ছে। অদ্ভুত এক ভালো লাগা কাজ করছে আরুর মধ্যে। নির্জনতায় নিজেকে যেন বারবার খুঁজে পাচ্ছে আরু। হঠাৎ পেটে কারোর শীতল হাতের স্পর্শ পেয়ে একটু কেঁপে উঠল। বুঝতে পারলো যে আরিশ এসেছে। আরিশ ছাড়া এরকম কাজ কেউ করবে না, আর করার সাহসও পাবে না। আরিশের সঙ্গে আরও বেশি কথা বলতেই চায় না, তাই ঠান্ডা লাগলেও চোখ মুখ খিঁচে সেখানেই দাঁড়িয়ে রয়েছে, কোনো আবেগ প্রকাশই করছে না। আরিশ আরও চুলে মুখ ডুবিয়ে বলতে লাগলো, কি শ্যাম্পু ইউজ করো আরু পাখি, যে এত ঘ্রাণ আসছে, আর তাতে আমি পাগল হয়ে যাই বারবার। আরও এখনও কথাই বলছে না, আগের মতোই দাঁড়িয়েই রয়েছে। হঠাৎই কাঁধে আরিশ কামড় দিতেই আরও আহ করে আওয়াজ করে উঠল। আরুষি
একটু চেঁচিয়ে বলল, ভ্যাম্পায়ার নাকি আপনি, যে এভাবে যখন তখন সব সময় কামড় দেন? তোমাকে আমি কিছু জিজ্ঞাসা করেছি, তার উত্তর তুমিই দিচ্ছ না বলেই তো এরকম করছি। আবার আগের মতো শান্ত রইল। আরিশের প্রশ্নের কী উত্তর দেবে ও? কিছুই বলার নেই ওর। আরিশ আরুর গালে আলতো করে ঠোঁট স্পর্শ করেই বলল, তা কোথায় গিয়েছিলে আরু পাখি? আরুষি একটু থেমে বলল, ও বাড়িতে গিয়েছিলাম। আচ্ছা, তা কেমন আছেন তোমার বাবা? আরও একটু অবাক হলো আরিশ এর কথা শুনে, কারণ ও তো আরুষিকে এখনও সমস্তটা বলেইনি। তাহলে কিভাবে জেনে গেল ও আরিশ? ভালো। আরিশ আরুকে সামনের দিকে ফিরিয়ে আরুর কোমরটা জড়িয়ে ধরে ওর কাছে নিয়ে আসলো। তারপর বলল, তা তোমার অভ্রকে দেখতে যাওনি? সব কথার মাঝখানে ওনাকে টেনে আনবেন না। আরিশ এবার আরুর চুলের মুঠি ধরে ওর মুখের কাছে মুখটা নিয়ে গিয়ে বলল, আজ যদি তোমার কোনো একটা নোংরা ভিডিও ভাইরাল হয়ে যায় তাহলে ভালো লাগবে তো তোমার? আহ, লাগছে আমার। আপনি ছাড়ুন। আর আপনি এসব কি বলছেন? কি বলছি বুঝতে পারছো না তাই না? ওয়েট। বলেই আরুষিকে টানতে টানতে ঘরে নিয়ে গেল। আরিশ এবার ওর ফোনটা এনে আরুষির সামনেই ধরলো। আরিশ আরুষি ভিডিওটা দেখে অবাক। তার কারণ ও ওর বাবার কাছে গিয়েছিল, সেখানকার ভিডিও। ও আজ কলেজে শাড়ি পরে গিয়েছিল, তারপর ওখান থেকে ওর বাবার কাছে গিয়েছিল। ভিডিওতে দেখাচ্ছে ওর শরীরের বিভিন্ন অংশগুলো কেউ ক্যামেরাতে স্পষ্টভাবে তুলেছে। ভিডিওটা নোংরা মানসিকতা নিয়ে বানিয়েছে কেউ। আরুষি ভিডিওটা দেখে অবাক হয়ে গেল। কি ভালো লাগছে তো এবার? আপনি এটা কোথায় পেলেন? তোমার সব খবরাখবর জানতে আমার 2 সেকেন্ডেরও সময় লাগে না আরু পাখি। তা মানলাম, বাট আপনি কিভাবে শিওর হলেন এটা উনি বানিয়েছে? না জেনে শুনে কারো ব্যাপারে এভাবে দোষ দেওয়া ঠিক না। আর উনি এখানে ছিল না, তাহলে ভিডিওটা কিভাবে বানালো? আরিশ আরুর কথা শুনে রেগে ফোনটা নিয়ে ছুঁড়ে মারলো দেয়ালে। নিমিষে ভেঙে চুরমার হয়ে গেল ফোনটা। আরও চমকে উঠল। সামান্য একটা কথায় এভাবে রেগে যাবে, এটা সেটা আগে বুঝতেই পারেনি ও। এত ভালোবাসা থাকতে হবে না তোমার আমার কাছে। চলে যাও, যে তোমাকে ভালোবাসে তার কাছে যাও। তোমার বারবার ওই অভ্রর কাছে, এটাই তো তুমি চাও। রুম থেকে বেরিয়ে গেল আরিশ। নিচে যেতেই আরুর চোখ দিয়ে অনবরত জল গড়িয়ে পড়ল। এটা আরিশের প্রতি রাগ, নাকি অভিমান, নাকি ওর করা ভুলের জন্য এই চোখের জল, সেটা ও জানেই না। বাইরে গাড়ি স্টার্ট হওয়ার আওয়াজ শুনতে পেয়েছে আরু। বুঝলো যে আরিশ বাড়ি থেকে বেরিয়ে গেছে রাগ করে। উনি এত সহজে বলে দিলেন চলে যাওয়ার কথা? আচ্ছা, বেশ, থাকবো না আমি। ওনার তো ভালোবাসার মানুষ আছে, তাই না? আমার থেকে কি লাভ? নদীর ধারে বসে আছে আরিশ আর আরাপ। দোস্ত, ভাবির উপর রাগ করিস না। হয়তো ভুল করে ফেলেছে। অল্প বয়স, সবকিছু এত তাড়াতাড়ি বুঝে উঠতে পারেনি। একটা মিনিমাম সেন্সটুকুও তো মানুষের মধ্যে থাকে নাকি? এমন বলদের মতো বুদ্ধি কেন ওর? কবে বুঝবে সব? কবে বুঝবে কে ওর ভালো চায় আর কে ওর ক্ষতি চায়? এসব ছাড়, আর বাড়িতে যা, না হলে ভাবি কষ্ট পাবে। কোথাও যাব না আমি। তোর যদি আমার সাথে থাকতে সমস্যা হয় তুইও চলে যা। দর কাউকে দরকার নেই আমার। আর কষ্ট, আমি ওর সাথে না থাকলে ও খুশি হয়। তার জন্যই তো কিভাবে বললো যে কাজটা অভ্র কিছুরই করতে পারে না। আচ্ছা, অভ্রের প্রতি ওর এত বিশ্বাস কোথা থেকে আসে? কেন বোঝে না অভ্র কি চায়? আরও সব জামা কাপড় গুছিয়ে নিয়েছে চলে যাবে বলে। এক রাশ অভিমান থেকে কথাগুলো সে মনের ভেতর থেকে বেরিয়ে আসছে, তা ওর ধরাছোঁয়ার বাইরে। আরও তখন অব্রের কথাটা বলেছে কারণ ও অব্রকে এখনও দেখেইনি। আর আরিশ একটা ছোট্ট কথার জন্য ওকে বাড়ি থেকে চলে যাওয়ার কথা বলল। সকালবেলা ঘুমের মধ্যে যেন কেমন একটা দম বন্ধ হয়ে আসছে আরুর। কারোর গরম নিঃশ্বাস ওর মুখের উপর অনবরত এসে ভারী খাচ্ছে। দম আটকে আসার উপক্রম। চোখ খুলে তাকাতেই দেখল আরিশ ওর ঠোঁট দুটোকে শক্ত করে আঁকড়ে ধরে রেখেছে। আরও অনেক কষ্ট করে আরিশকে নিজের থেকে ছাড়ালো। তারপর উঠে বসে হাঁপাতে লাগলো। এতক্ষণ যেন প্রাণ ফিরে পেয়েছে ও। এটা কিন্তু ঠিক না আরু পাখি। সবসময় আমি রোমান্স করবো আর তুমি তাতে ব্যাঘাত দেবে।
এটা আমি কখনোই মেনে নেব না। বলে আরিশকে আবার বিছানায় ফেলে আরুষের কাছে গিয়ে বলতে লাগলো। ভালোবাসি আরু পাখি, অনেক বেশি ভালোবাসি। আবেগে আরুষের চোখের কোণ থেকে ক্রমাগত জল গড়িয়ে পড়ছে, আর মুখে কিঞ্চিত একটু হাসি ফুটেছে। আরিশ পাশে থাকা লাগেজটা দেখে বলল। ওটা কি আরু পাখি? আমাদের হানিমুন ট্রিপের জন্য জামা কাপড় নিয়েছো তুমি? আরু বিছানা থেকে নেমে বলল। আমি এ বাড়ি থেকে চলে যাব বলে জামা কাপড় প্যাক করছি। আর এখন 8টা বাজে, 10টা বাজবে তখন আমি বেরিয়ে যাব। ইচ্ছা করে শুনিয়ে শুনিয়ে কথাগুলো বলল। আচ্ছা যাও। বলে বিছানায় আরাম করে শুয়ে রইল। আপনি আমাকে এত সহজে যেতে দিবেন? আমাকে আটকাবেন না? আরিশ বিছানা থেকে নেমে আরুর কোমরটা জড়িয়ে নিজের কাছে এনে বলল। আমার কাছেই তো সেই ফিরে আসতে হবে তোমাকে বারবার, পালিয়ে আর যাবে কোথায়? বলেই হালকা করে আরুষির ঠোঁটে একটা কিস করে ঘর থেকে বেরিয়ে গেল। যাওয়ার আগে বলল। লাগেজের জামা কাপড়গুলো রেখে তাড়াতাড়ি রেডি হও, শপিংয়ে যাব। আর সানাকে বলে দিও। আরিশ চলে যেতেই আরুষি একটা মুখ ভেঙচি দিল। জানি জানি, আমাকে তো যেতে দিবেন না, খামাখা আমাকে ভয় দেখায়। আমিও কত ভয় পেয়ে গিয়েছিলাম কথাটা শুনে। আরিশ, আরু আর সানা তিনজনের শপিংয়ে এসেছে। আরু আর সানা জামা দেখছে, আর আরিশ ওদের সঙ্গে সঙ্গেই যাচ্ছে। তবে বিরক্ত লাগছে না ওর। আরুষির সাথে বেশি বেশি সময় কাটাতে দিলে ওর আর কী চাই। আরুষিকে সব সময় নিজের সঙ্গে রাখতে চায়, তাই ওর সাথে সময় কাটানোর মুহূর্তও আরিশ ছাড়তেই চায় না। আরু আর সানা শপিং করছে, আর আরিশ ওদেরকে বলল কিছুক্ষণ এখানেই দাঁড়াতে। ও একটু দরকারি কল করেই আসছে। কলে কি ব্রো, লুকিয়ে লুকিয়ে ফলো করা হচ্ছে? অব্র একটু ঘাবড়ে গেল। ও ভাবে যে আরিশ বুঝতে পারবে, ও ভাবেইনি। আচ্ছা, জেনে গেছে তাহলে তো ভালোই। তবে নিজের বউকে একটু সামনে সামনে রেখো, বলা যায় কখন যে কিডন্যাপ করে নিয়ে। বলেই হাসতে লাগলো। অব্রের কথা শুনে আরিশ উচ্চস্বরে হেসে বলল। সিরিয়াসলি? সেদিন না হয় ড্রিঙ্ক করেছিলে, আজকে তো নিজের হুঁশে আছো। তবে এসব কথা? আরিশ এবার তাতে দাঁত চেপেই বলল। ঠিক 10 সেকেন্ড আছে তোর হাতে, এক্ষুনি এখান থেকে বেরিয়ে যা। না হলে তোর পেছনে কালো রঙের ড্রেস পরা যে দুটো লোক আছে, ও সারা ও সারাক্ষণ শ্যুট করার জন্যই বসে থাকে। আমি বললেই শ্যুট করে দেবে তোকে। এখন ব্যাপারটা তোর। দমকাচ্ছিস আমাকে? ধমকাচ্ছি না, তবে সাবধান করছি। আমি আর 10 কাউন্ট করব, এর মধ্যে বেরিয়ে যা, না হলে আজকে বেঁচে বাড়ি যেতে পারবি না। আর এক মুহূর্ত ও অব্র ওয়েট করলই না, শপিং মল থেকে বেরিয়ে গেল। ও খুব ভয় পেয়েছিল। আরিশ এবার হেসে বলল। হানিমুনে যাচ্ছি, বলা যায় না, তুই হয়তো মামু হয়ে যেতে পারিস। কংগ্রাচুলেশনস জানাতে বলিস না আবার। এগুলো তোর ড্রিম, আর তোর আর আমার মধ্যে ডিল হয়েছে। যতদিন না আরও তোকে মেনে নেবে ততদিন তুই ওকে টাচ করবি না। আমার মনে লয় না ও তোকে কখনো মেনে নেবে। আমার কথা রাখতে আমি জানি, তুই চিন্তা করিস না। বলেই ফোন রেখে দিল। আরিশ ওদের কাছে ফিরে যেতেই আরুষি জিজ্ঞাসা করলো শান্ত কণ্ঠে। কোথায় গিয়েছিলেন? আরিশ ডোন্ট কেয়ার ভাব নিয়ে ফোন দেখতে দেখতে বলল। তোমার অভ্রকে থমকাতে। তোমার অব্র কথাটা শুনে আরুর মুডটাই অফ হয়ে গেল। আরিশের সঙ্গে আর কোনো কথা না বাড়িয়ে টুকটাক জামা কাপড় কিনে বাড়িতে চলে গেল ওরা। রাত প্রায় 11:30। আরিশের বুকে মাথা রেখে মাথার ওপরে থাকা চলন্ত ঝাড়বাতির দিকেই তাকিয়ে আছে আরু। হাজারো কল্পনা জল্পনার মাঝে ব্যস্ত আরু। আর এদিকে আরিশ নিজের মতো আরুর সঙ্গে বকবক করেই চলেছে। সেদিকে কোনো খেয়ালই নেই আরুর। হঠাৎ আরিশ বলে উঠল। বুঝলে আরু পাখি? আরুষির থেকে কোনো প্রতিক্রিয়াই নেই। আরু পাখি,